প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে, কোন বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং। 4 কিলোমিটার দূর থেকেই ড্রোন ধাওয়া করে ধ্বংস করবে শত্রুঞ্জয়। ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন অস্ত্র। স্কুলের মধ্যাহ্ন ভোজনে জোর করে নিরামিষ চাপানো হচ্ছে না, শিশুদের পুষ্টি নিয়ে সরকারের মাস্টার স্ট্রোক। 20 জনই আছে, সংখ্যাটা বাড়তেও পারে। শুভেন্দুর সঙ্গে হাই ভোল্টেজ বৈঠকের পরই বড় বিস্ফোরক দাবি। ডাম্পার লরিসহ 242 গাড়ি টুলু মণ্ডলের, মিলছে না ডিসিআর, তথ্য নথিতে একাধিক অসঙ্গতি। পাশে শুভেন্দুর নির্বাচনী এজেন্টও। বামঘনিষ্ঠ আইনজীবীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই সাফাই প্রতীক ওরের। কেউ অধ্যাপক, কেউ চিকিৎসক। জঙ্গিপুরে 8 ভাই বোনের জাল এসটি শংসাপত্র বাতিল প্রশাসনের। পর্যটনের জোয়ার আনতে নয়া নীতি রাজ্যের, বিনিয়োগকারীদের সুবিধায় নেওয়া হবে গুচ্ছ পদক্ষেপ। রামধনু হয়েছিল রংধনু, কাকা থেকে চাচা। কলকাতায় ঢাকার সিলেবাস হবে না, সাফ কথা জগন্নাথের। ভয়ঙ্কর অভিযোগে অবিলম্বে গ্রেপ্তারের দাবি। সিজেপির পরবর্তী কর্মসূচি ঘোষণার পরই বড় বিপাকে অভিজিৎ দীপকে। তিনি ফিরেছেন কলকাতায়, হাসিনা ফিরতেই পারবেন বাংলাদেশে। সপাটে জবাব তসলিমার, উত্তরে মুগ্ধ সকলে। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালের পর অর্জুন সিং তোলাবাজি নিয়ে বিজেপি কর্মীদের কড়া বার্তা দিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, তোলাবাজি ইস্যুতে শুধুমাত্র উষ্মা প্রকাশ করে কোনো কাজ হবে না। এই ধরনের কাজের যুক্তদের কর্মীদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। তোলাবাজি নিয়ে বড় হুঁশিয়ারি অর্জুনের। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন। সেখান থেকেই দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, এই নিয়ে উষ্মা প্রকাশ করে কোনো লাভ নেই। এই ধরনের কাজ যারা করেছেন তারা আদতে দলের অপূরণীয় ক্ষতি করছেন। অর্জুন বলেন, যাদের বিরুদ্ধে তোলাবাজির মতো মারাত্মক অভিযোগ উঠছে কিংবা যারা এই কাজের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। তৃণমূল আমলে দুর্নীতি, সিন্ডিকেট রাজ, কাটমানি, তোলাবাজি সহ একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছিল বিজেপি। বিধানসভা ভোটের আবহে এগুলিকেই মূল হাতিয়ার করে সুর চড়িয়েছিল পদ্মশিবির। তবে অভিযোগ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেও কোথাও কোথাও এই সমস্যা রয়ে গিয়েছে। এই নিয়ে সাম্প্রতিক অতীতে বিজেপি কর্মীদের সতর্ক করেছেন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষরা। সোমবার রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলাতেও একই সুর শোনা যায়। তোলাবাজির অভিযোগ পেলে কাউকে ছাড়া হবে না, কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এবার অর্জুনের মুখেও একই কথা শোনা গেল। রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী স্পষ্ট বলেন, তোলাবাজির অভিযোগ উঠলে শুধুমাত্র সতর্ক বার্তা দিয়ে অথবা উষ্মা প্রকাশ করে কোনো কাজ হবে না। যারা এই কাজের সঙ্গে যুক্ত অথবা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে, তাদের সোজা দল থেকে বের করে দিতে হবে বলে জানান অর্জুন। 4 কিলোমিটার দূর থেকে ড্রোন ধাওয়া করে ধ্বংস করবে শত্রুঞ্জয়। ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন অস্ত্র। আধুনিক যুদ্ধের রণকৌশলে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও এক ধাপ বাড়িয়ে নিল ভারতীয় সেনাবাহিনী। সেনার বহরে যুক্ত হল প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন বিধ্বংসী ব্যবস্থা ও অ্যান্টি ড্রোন সিস্টেম শত্রুঞ্জয়। শত্রুপক্ষের যে কোনো ড্রোন নিখুঁতভাবে শনাক্ত, অনুসরণ এবং নিষ্ক্রিয় করার জন্য এই শক্তিশালী ব্যবস্থাটি ডিজাইন করা হয়েছে। শত্রুঞ্জয়ের প্রধান বৈশিষ্ট্য ও প্রযুক্তি। দিল্লি ভিত্তিক প্রতিরক্ষা সংস্থা ভূমি এনটেক দ্বারা তৈরি এই দেশীয় কাউন্টার ড্রোন সিস্টেমটি আকাশপথে শত্রুর যে কোনো হুমকি মোকাবিলায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এর উল্লেখযোগ্য দিকগুলি হল শনাক্তকরণ ক্ষমতা। রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করে এই সিস্টেমটি প্রায় 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শত্রুর ড্রোন সহজেই চিহ্নিত করতে পারে। জ্যামিং ও স্পুফিং, এটি শত্রু ড্রোনের নিয়ন্ত্রণ সংকেত সম্পূর্ণ জ্যাম করে দিতে পারে এবং জিপিএস সুপিংয়ের মাধ্যমে তাদের দিক নির্দেশনা ব্যাহত করে সহজেই অকার্যকর করতে পারে। সীমা, এই সিস্টেমটির জ্যামিং পরিসীমা সর্বমুখী 2 কিলোমিটার এবং দিক নির্দেশিত 5 কিলোমিটার পর্যন্ত। এটি 3000 মিটার পর্যন্ত উচ্চতায় কার্যকরভাবে কাজ করতে পারে। সহজেই বহনযোগ্য, সিস্টেমটিকে অত্যন্ত মজবুত ও মডিউলার হিসেবে ডিজাইন করা হয়েছে। ফলে সামরিক যানবাহনে স্থাপনের পাশাপাশি সৈন্যরা এটিকে সরাসরি কৌশলগত অবস্থানেও বহন করে নিয়ে যেতে পারেন। চরম আবহাওয়াতেও কার্যক্ষম। শত্রুঞ্জয়ের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর চরম আবহাওয়ার সহ্য করার ক্ষমতা। -20 ডিগ্রি থেকে শুরু করে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটি নিখুঁতভাবে কাজ করতে পারে। ফলে লাদাখ বা সিকিমের মতো প্রচণ্ড ঠান্ডার পাহাড়ি সীমান্ত এলাকা হোক কিংবা মরুভূমির চরম গরম, সব পরিবেশেই শত্রুর ড্রোন হামলা প্রতিহত করতে প্রস্তুত থাকবে এই দেশীয় প্রযুক্তি। প্রতিরক্ষা খাতে ভারতের আত্মনির্ভর ভারত উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে দিয়ে সীমান্ত এলাকা, সংবেদনশীল সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে এই শক্তিশালী অ্যান্টি ড্রোন সিস্টেমটি এক বিশাল ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। স্কুলের মধ্যাহ্ন ভোজনে জোর করে নিরামিষ চাপানো হচ্ছে না, শিশুদের পুষ্টি নিয়ে সরকারের মাস্টার স্ট্রোক। পশ্চিমবঙ্গের স্কুলগুলির মধ্যাহ্ন ভোজন বা মিড ডে মিল নিয়ে চলা দীর্ঘ জল্পনা ও বিতর্কের অবশেষে অবসান ঘটালো রাজ্য সরকার। বিরোধীদের সমস্ত অভিযোগ ও উদ্বেগের কথা মাথায় রেখে এক অভিনব মধ্যপন্থা খুঁজে বের করেছে প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী
ছাত্রছাত্রীরা এখন থেকে ইসকনের সরবরাহ করা সাত্ত্বিক খাবারের পাশাপাশি অতিরিক্ত পুষ্টির জন্য আলাদাভাবে ডিমও পাবে। আগামী 1 আগস্ট থেকে কলকাতার অধিকাংশ স্কুলে এই পরীক্ষামূলক প্রকল্প চালু করা হচ্ছে। ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সম্প্রতি কলকাতার সরাসরি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে মধ্যাহ্নভোজ প্রস্তুত ও বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। কিন্তু ইসকন প্রধানত বিশুদ্ধ নিরামিষ বা সাত্ত্বিক খাবার পরিবেশন করায় মিড ডে মিলের মেনু থেকে ডিম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এরপরে রাজনৈতিক মহল ও অভিভাবকদের একাংশের মধ্যে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। বিরোধীদের অভিযোগ ছিল বাংলার খাদ্য সংস্কৃতিতে ডিম ও মাছ প্রোটিনের অন্যতম প্রধান উৎস, তাই জোর করে নিরামিষ খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই সমস্ত বিতর্ক ও সমালোচনার মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন যে শিশুদের পুষ্টির সঙ্গে কোনো আপোষ করা হবে না। পরীক্ষামূলক প্রকল্প, নতুন ব্যবস্থা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী 1 আগস্ট থেকে কলকাতার বেশিরভাগ স্কুলে একটি পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প চালু করা হচ্ছে। ইসকনের ভূমিকা, ইসকন নিয়ম মেনে শিশুদের জন্য বিশুদ্ধ, পুষ্টিকর এবং সাত্ত্বিক খাবার সরবরাহ করবে। ডিম বিতরণ, শিশুরা যাতে পর্যাপ্ত প্রোটিন পায় এবং অভিভাবকদের আশঙ্কা দূর হয় সেজন্য স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে আলাদাভাবে ডিম বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে একদিকে যেমন ধর্মীয় ও নিরামিষ খাদ্যাভ্যাসের বিষয়টি বজায় থাকবে, তেমনি অন্যদিকে ছাত্রছাত্রীদের পুষ্টির ঘাটতি মেটাতে ডিমও সরবরাহ করা হবে। সরকারের এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে মিড ডে মিল নিয়ে চলা দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের আপাতত ইতি ঘটালো বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 20 জনই আছে, সংখ্যাটা বাড়তেও পারে। শুভেন্দুর সঙ্গে হাই ভোল্টেজ বৈঠকের পরেই বড় বিস্ফোরক দাবি। রাজনৈতিক মহলে তীব্র জল্পনা জিইয়ে রেখেছে দিল্লি বঙ্গভবনে এনসিপিআই। সাংসদের সঙ্গে দীর্ঘ মধ্যাহ্নভোজের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর রহস্যজনক মন্তব্য, ইয়ে তো ব্যাস ঝাঁকি হ্যাঁ, আগে দেখুন কি হয়। জাতীয় রাজনীতিতে উত্তেজনার পারদ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে এনডিএ বৈঠক ও বঙ্গভবনে লাঞ্চ মিট। এর আগে এদিনই সংসদ ভবনে এনডিএর সমন্বয় বৈঠকে যোগ দেন এনসিপিআই সাংসদরা। অতীতে কিছু বৈঠকে অনুপস্থিত থাকলেও এদিনের মঙ্গল মিলন বৈঠকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সারিতেই দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে। অন্যদিকে দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠকে মোট 22 জন সাংসদ অংশ নেন, যার মধ্যে এনসিপিআইয়ের 19 জন সাংসদের পাশাপাশি ছিলেন রাজ্যসভার 3 বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। এছাড়াও বৈঠকে যোগ দেন মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। যদিও এই 3 সাংসদ এনডিএর বৈঠকে না গেলেও এলাকার উন্নয়নের স্বার্থেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে সামিল হন। বৈঠকে কী বার্তা দিলেন সাংসদরা? মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে দলবদলের গুঞ্জন জোরালো হয়েছে। বৈঠক শেষে বেরিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য পরিস্থিতি আরও রহস্যময় করে তোলে। তিনি বলেন, আমরা 20 জনই আছি, সংখ্যাটা বাড়তেও পারে। এরপর কে কে আসতে পারেন তা বুঝে নেওয়ার ইঙ্গিতও দেন তিনি। যদিও দলের অন্য সুর শোনা গিয়েছে সাংসদ শতাব্দী রায়ের গলায়। তিনি স্পষ্ট জানান, বৈঠকে এনসিপিআই বা দলীয় রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। এটি সম্পূর্ণভাবে এলাকার উন্নয়নমূলক কাজ ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে একটি ফলপ্রসূ বৈঠক ছিল। সাংসদ তহবিলের বৈঠক, ব্যবহার ও প্রকল্প রূপায়ণ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আনুষ্ঠানিক বৈঠক করবেন বলে খবর। এদিন মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা এনসিপিআইয়ের আছেন, এনডিএর বা বিজেপিতে যোগ দিচ্ছেন না। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করে জানান, আগামী দিনে এলাকার উন্নয়ন নিয়ে সাংসদ ও বিধায়কদের নিয়ে আরও বৈঠক করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্য পোস্ট 20 জনই আছে, সংখ্যাটা বাড়তেও পারে। শুভেন্দুর সঙ্গে হাই ভোল্টেজ বৈঠকের পরই বড় বিস্ফোরক দাবি ফার্স্ট অ্যাপ্রেড অন নিউজ। ডাম্পার লরিসহ 242 গাড়ি টুলু মণ্ডলের। মিলছে না ডিসিআর তথ্য, নথিতে একাধিক অসঙ্গতি। বীরভূমের কুখ্যাত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য। সামনে আসছে একের পর এক কেলেঙ্কারি। তদন্তের সূত্রে এবার আরও গভীর যাওয়ার প্রস্তুতি পুলিশের। তদন্তের প্রয়োজনে টুলুর সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা 242টি গাড়ি অর্থাৎ ডাম্পার লরির গত 5 বছরের ডিসিআর এবং পরিবহনের সমস্ত তথ্য ভূমি দপ্তরের কাছে তলব করা হয়েছে। তদন্তকারী সংস্থার ধারণা, এই নথিগুলি হাতে এলে পাথর পরিবহন, রয়্যালটি প্রদান, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য অনিয়মের প্রকৃত চিত্র অনেকটাই স্পষ্ট হবে। এই মামলায় এদিন ফের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল পুলিশ। ধৃত নইমুদ্দিন মণ্ডল মোহাম্মদ বাজার থানা এলাকার সোতশালের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের পাথর ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ সামনে আসছিল। সম্প্রতি তার আত্মীয়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনার পর নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ। টুলু মণ্ডলের বিপুল সাম্রাজ্য কিভাবে তা জানতে সম্প্রতি তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ। টুলুর সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার টুলুর সঙ্গে যুক্ত বলে চিহ্নিত সমস্ত গাড়ির গত 5 বছরের পরিবহন সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। কোন গাড়ি কতবার পাথর বহন করেছে, কত পরিমাণ পাথর পরিবহন হয়েছে এবং তার বিপরীতে কত রয়্যালটি জমা পড়েছে, সেই সমস্ত বিষয় যাচাই করাই তদন্তকারীদের মূল লক্ষ্য। তদন্তকারী সূত্রের দাবি, প্রাথমিক অনুসন্ধানে কয়েকটি ক্ষেত্রে নথিপত্রে অসঙ্গতির ইঙ্গিত মিলেছে।
কোথাও কম পরিমাণ পাথর পরিবহন দেখানো হয়েছে, আবার কোথাও সরকারি নথির সঙ্গে বাস্তব তথ্যের মিল পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আর সেই কারণে সমস্ত ডিসিআর নথি খুঁটিয়ে পরীক্ষা করে প্রকৃত আর্থিক লেনদেনের হিসেব মিলিয়ে দেখতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, প্রয়োজনে সংশ্লিষ্ট গাড়ির চালক এবং ব্যবসায়িক প্রতিনিধি এমনকি দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের একাংশের মতে 5 বছরের ডিসিআর তথ্য বিশ্লেষণ করলে শুধু পাথর পরিবহন নয়, আর্থিক লেনদেনের ধারাবাহিকতাও স্পষ্ট হবে। কারণ এর আগের একাধিক অভিযোগ অনুযায়ী টুলু মণ্ডল অন্য সমস্ত পাথর ব্যবসায়ীদের গাড়ি থেকে নকল ডিসিআরের মাধ্যমে হাজার হাজার টাকা বেআইনি অর্থ তুললেও তার নিজের গাড়িগুলি আর এর আওতার বাইরে ছিল। ফলে গাড়ি প্রতি কয়েক হাজার টাকা খরচ কম হওয়ায় টুলু মণ্ডলের সঙ্গে এই এলাকায় অন্য কেউ পাথরের ব্যবসার প্রতিযোগিতায় অন্য কেউ এঁটে উঠতে পারত না। ফলে কম দামে পাথর সরবরাহ থেকে সরকারি কাজের বরাত পাওয়া সব ক্ষেত্রেই এগিয়ে থাকত টুলু। ফলে এই 5 বছরের ডিসিআরের তথ্য যাচাইয়ের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি, জাল নথি ব্যবহার কিংবা অন্য কোনো অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হতে পারে। তদন্তকারীরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন এবং সেগুলি হাতে এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে এই মামলায় এদিন ফের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল পুলিশ। ধৃত নইমুদ্দিন মণ্ডল মোহাম্মদ বাজার থানা এলাকার সোতশালের বাসিন্দা বলেও জানা গিয়েছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, নইমুদ্দিন মণ্ডলের সরাসরি টুলু মণ্ডলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক না থাকলেও টুলুর বেনামি ব্যবসার অংশীদার হিসেবে তার নাম উঠে এসেছে তদন্তে। এই মামলায় এর আগে দ্রুত মিনার মণ্ডল এবং সতীশ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করেই নইমুদ্দিনের সন্ধান পায় পুলিশ। ধৃতের কাছ থেকে টুলু সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। আদালত 6 দিন পুলিশ হেফাজতে মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে।